আমেরিকার সাথে তলে তলে আপোষ হয়ে গেছে এবং আপোষটা ভারত মেডিয়েট করেছে। এটা অনুল্লেখিত ছিল, কিন্তু এই কথাটা পরের বাক্য দ্বারা প্রমাণিত হয় যে আমেরিকারও দিল্লিকে দরকার, দিল্লিরও আমেরিকাকে দরকার। দিল্লি আছে, আমরা আছি, এই কথা তিনি স্পষ্ট করে বলেছেন এবং বহুল আলোচিত হয়েছে। এটা বাংলাদেশের নির্বাচনের তারিখ ঘোষণা ইত্যাদির আগেই তিনি বলেছেন। এবং এরপরে নির্বাচনের পরে ওরা অন্যান্য বক্তব্যকে যদি আমি একটু স্কিপ করে নির্বাচন ৭ই জানুয়ারির পরের ঘটনাগুলো বলি, তিনি অন্তত কয়েক দফা আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন যে ভারত পাশে ছিল বলেই অন্য কেউ নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারে। তো নির্বাচনে প্রভাব বিস্তার করার কি আছে? কিন্তু আওয়ামী লীগই দাঁড়িয়েছে, আর তো কেউ দাঁড়ায়নি। আওয়ামী লীগের নিজের লোকদেরকে ডামি করা হয়েছে। তো এখন এই নিজেরা আমি আর ডামির নির্বাচন, সেখানে তো প্রভাব বিস্তারের কিন্তু আওয়ামী লীগ তো বলছে নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। আওয়ামী লীগের ভাষ্য আমি আপনার কাছে তুলে ধরলাম। সেই ভাষ্য তো আছে। এখন ধরেন কেউ চোর যদি নিজেকে বলে যে আমি চোর নই, তাহলে তো এটা তো বলতেই পারে, সে তার দ্বারা তো চোর নয় সেটা প্রমাণিত হয় না। তো ভোট চুরি বাংলাদেশে প্রমাণিত হয়ে গেছে। এখন তারা যতই বলুক যে আমরা ভোট চুরি করিনি, সেটা তো তাদের দিক থেকে তাদের দাবি হতে পারে, কিন্তু জনগণের দিক থেকে তো যদি ভোট চুরি না হওয়ার ব্যাপারে আশ্বস্ত হতো, তাহলে ভোট কেন্দ্রে আমরা লাইন দেখতাম, আমরা বিরান ভূমি দেখতাম না। কিন্তু প্রশ্নটা হচ্ছে একটা নিজেদের মধ্যকার নির্বাচনকে প্রভাবিত করার কোনো প্রসঙ্গ নাই। প্রসঙ্গটা হচ্ছে তার মধ্যে এই যে একতরফা নির্বাচনটা করেছেন, এইটাকে ভারত সমর্থন করে তাদেরকে পার করিয়ে দিয়েছে বলেই তিনি আসলে প্রকৃত অর্থে মেসেজটা দিতে চেয়েছেন। ফলে বাংলাদেশে ভারতের প্রভাবটা কি রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, অন্যান্য প্রসঙ্গ আমি আপাতত রাখছি, এটা আমরা সবাই কম বেশি জানি, কিংবা প্রসঙ্গ আসলে আলোচনার বিষয় হলো রাজনীতিতে এই প্রভাবটা ভারতের দিক থেকে বাংলাদেশের সরকার পরিষ্কার করেছে। আজকে তারা বলছেন যে সাবেক পুলিশ প্রধান বেনজির সাহেব তাদের কেউ নন, সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ তাদের কেউ নন, কিন্তু আসলে তারা কাদের? এই প্রশ্নটা যদি আমরা তুলি, তাহলে আমরা দেখছি যে তিনি স্পষ্ট করছেন তারা বাংলাদেশে বসে তাদের স্বার্থ রক্ষা করছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে ভারত নিজেও কিন্তু স্পষ্ট করেছে, তাদের পররাষ্ট্র বিভাগ থেকে আমরা এই বক্তব্য শেষের দিকে শুনেছি যে বাংলাদেশে স্থিতিশীলতার স্বার্থে তারা আওয়ামী লীগ সরকারকেই তাদের তারা বেছে নিচ্ছে। এবার আসি ভারতের নির্বাচন নিয়ে। ভারতে আপনি কিছুদিন আগে শুনবেন দিল্লির যিনি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তিনি কয়েকটি বক্তৃতায় পরপর পরিষ্কার করে বলেছেন যে রাশিয়াতে ভ্লাদিমির পুতিন যেভাবে বিরোধী দলকে হয় জেলে ঢুকিয়ে না হয় হত্যা করে 87% ভোট নিয়ে জয়ী হচ্ছেন, বাংলাদেশে শেখ হাসিনা যেভাবে বিরোধী দলকে জেলে ঢুকিয়ে নির্বাচন পার করে নিচ্ছেন, পাকিস্তানে ইমরান খানকে জেলে ঢুকিয়ে তাদের কেড়ে নিয়ে প্রতীক এবং দল কেড়ে নিয়ে যেভাবে একটা কর্তৃত্ববাদী নির্বাচন ব্যবস্থা কায়েম করা হয়েছে, ভারতও সেই দিকে যাচ্ছে। মূলত ভারতের এইবারের নির্বাচনটা ছিল একটা ওই রকম কর্তৃত্ববাদী শাসনের দিকে যাবে 400 পার করে, নাকি আসলে একটা ব্যালেন্স থাকবে। জনগণ কিন্তু ব্যালেন্সের দিকেই ভোট দিয়েছেন। তবে যেহেতু ভারত একটা বিকেন্দ্রীকৃত শাসন ব্যবস্থা, ফলে ওখানকার স্থানীয় বিভিন্ন রাজ্যের ইকুয়েশন আছে। সেইখানে ধরুন বিরোধী দল তাদের নিজেদের সাবেক মিত্র নীতিশ কুমার কিংবা চন্দ্রবাবু নাইডু, তাদেরকে তারা রক্ষা করতে পারেনি, ফলাফলটা ভিন্নভাবে। আমার বক্তব্য হচ্ছে ভারতের জনগণের এই যে কর্তৃত্ববাদ বিরোধী একটা রায়, সেটা যেমন ভারতের মধ্যে একটা জাগরণ তৈরি করেছে, বাংলাদেশের ক্ষেত্রেও কংগ্রেস সরকারের এই উপলব্ধি হওয়া দরকার যে তারা 14 সালে বাংলাদেশে যেভাবে এইখানে একটি একতরফা নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে, সেটা যে গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান ছিল।